শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে আলোচনা বৈঠক এবং তারপরে যে যৌথ সম্মেলন, এই সব কিছু মিলিয়ে রাজনীতিতে একটি ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে। সেই ক্রিয়া প্রতিক্রিয়ার রেশ এখনও চলছে, আলোচনা চলছে, নানামুখী আলোচনা, এবং রাজনৈতিক দলগুলো যে ক্রিয়া প্রতিক্রিয়া দেখাচ্ছে সেখানে আজকেই দেখা গেছে যে ঐকমত্য কমিশনে যাওয়ার কথা ছিল জামায়াতে ইসলামীর, তারা সেখানে যায়নি। এনসিপিও এরই মধ্যে নানা প্রতিক্রিয়া দিয়েছে, আজকেও দিয়েছে। এই সব কিছু মিলিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়ে আমরা যেটি রেখেছি যে লন্ডন বৈঠক ক্রিয়া প্রতিক্রিয়া। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলে হুদা বাবুল, এবং আমাদের সাথে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এ কে মতিনুর রহমান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে ইরানের হামলা, ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে সাইবার হামলা ইসরায়েলের, স্থায়ী সমাধান চান ট্রাম্প, গভীর উদ্বেগ চীনের। ইরানে ঝুঁকিতে থাকা 400 বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব, সংঘাত দীর্ঘায়িত হলে আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা অর্থ উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপ ঐকমত্য কমিশনের, আগামী মাসে জুলাই সনদ, অংশ নেয়নি জামায়াতে ইসলামী, লক্ষ্যে পৌঁছতে দলগুলোকে ছাড় দেবার পরামর্শ। জুলাই আগস্টের গণহত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর যাত্রা শুরু, ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো হুমকি পরোয়া করা হবে না ট্রাইব্যুনাল চেয়ারম্যান। এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানী সহ বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত। আমরা দিনের শিরোনাম শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। যে কথা বলছিলাম, আমরা ফজলে হুদা বাবুল আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় রাজনৈতিক দলগুলোর যে ক্রিয়া প্রতিক্রিয়া, আমরা বলছি যেই বৈঠকটি হলো এবং বৈঠকের পরে যে যৌথ সম্মেলন বা সংবাদ সম্মেলন যেটি বলি, সেই অবস্থাতে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস বিভিন্ন জায়গায় থেকে যেটি দেখা গেছে সেরকম। কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিন্নতা থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু এই যে প্রতিক্রিয়া, সেই বিষয়টিকে কিভাবে দেখছেন? কারণ এই রাজনৈতিক দলগুলোই তো আমরা যে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের কথা বলছি, দীর্ঘদিন নাগরিকদের মধ্যে, দেশের মানুষের মধ্যে ভোটের যে ক্ষুধা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনও, তাতে তো এই রাজনৈতিক দলগুলোই স্টেক হোল্ডার। সুতরাং তাদের মতামত, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া নিঃসন্দেহে গুরুত্ব বহন করে। সেই জায়গায় যদি একেবারে স্পেসিফিক জামায়াত ইসলামী এবং এনসিপির কথাই বলি, তাদের যে প্রতিক্রিয়া, কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ মজলিস ভাই। নিজেকে সম্মানিত বোধ করছি মতিন স্যারের পাশে বসে। দেখুন, আজকের যে বিষয়টা, এটা হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয়, এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই বাংলাদেশের একজন গর্ব, এবং সেই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও কিন্তু একটা গর্বিত দল। গর্বিত দল এই কারণেই বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাসগুলো কিন্তু একদম কষ্টি পাথরে যাচাই করা ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই স্বাধীনতার ঘোষণাপত্র থেকে শুরু করে যখন উনি স্বাধীনতার ঘোষণা দেন, সেখান থেকে মানে বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে, এবং রণাঙ্গনে সেক্টরকে নেতৃত্ব দিয়ে তারপর দেশকে উনি যেভাবে গড়েছেন মাত্র 3 বছরে, এত ইয়ং একটা জীবনে, এবং সেটা অসাধারণ। সেটা দেশীয় অর্থনীতি বলেন, কৃষি বলেন, শিক্ষা বলেন, নারী জাগরণ বলেন, গার্মেন্টস শিল্প বলেন, বিদেশে শ্রমিক পাঠানো বলেন, কিংবা
ইরাক ইরান যুদ্ধের সময় মধ্যস্থতা বলেন, পররাষ্ট্রনীতি বলেন, ভারতের সাথে চোখে চোখ রেখে যে নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে কিভাবে দেশকে বিশ্বের সামনে তুলে ধরা যায়। এবং শুধু তাই না, ধর্মীয় দিকও যদি চিন্তা করেন, এখনও কিন্তু আরাফাতে এই হজ মৌসুম শেষের দিকে আরাফাতের ময়দানে ওই সময়ে কিন্তু উনি গিফট হিসেবে নিয়ে গিয়েছিলেন নিম গাছ, যেটাকে জিয়া ট্রি গাছ বলা হয়। তেমন একটা দলের মানে এই বাংলাদেশ বিএনপি দলের কিন্তু প্রতিষ্ঠাতা উনি। এই আদর্শটা কিন্তু উনি দিয়ে গেছেন। এবং এই দলটি ম্যাডাম খালেদা জিয়ার সময়ও আপনারা জানেন যে কতগুলো বিষয় নিয়ে ম্যাডাম খালেদা জিয়া ভারত এবং তথা বিশ্বের সাথে পররাষ্ট্রনীতিতে কতটা সফল ছিলেন। একটা উদাহরণ দিই, বাংলাদেশের পাট আমরা বলতাম ছোটবেলা থেকেই, সবাই জানি, সবাই পড়েছি, সোনালী আঁশ। সেই সোনালী আঁশ যখন এক সময় ভারত আমাদেরকে অ্যান্টি ডাম্পিং ডিউটি ইম্পোজ করলেন, এইটা নিয়ে যখন ভারতের সাথে দেন দরবার করে ভারত যখন এগ্রি হননি, ম্যাডাম খালেদা জিয়া কিন্তু WTO পর্যন্ত গিয়েছেন। এবং বহু চড়াই উতরাইয়ের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর পর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বরণের পর আপনি দেখেছেন একটা তরুণ মানুষ, একটা বিধবা মহিলা ছোট ছোট সন্তানদেরকে বাসায় রেখে রাজপথে যে আপোষহীনতার উনি পরিচয় দিয়েছেন এবং তারপর দেশভার গ্রহণ করা। এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে আমরা মনে করছি সে বিচারপতি শাহাবুদ্দিনের সময় সেই 90-এর নির্বাচনকে আমরা যদি একটা স্যাম্পল নির্বাচনও বলি, সেই নির্বাচনে বিএনপি কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। এমন একটা বড় দলকে এই তত্ত্বাবধায়ক সরকার প্রায়োরিটি দিবেন, এটা খুব স্বাভাবিক। আপনি খুব সিম্পল একটা কথা চিন্তা করেন, আগামীকাল যদি বিএনপি সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে আওয়ামী লীগ আসবে, চলে আসবে, আওয়ামী লীগ কিন্তু চলে আসবে, এই আপনার টুটাফুটা কোথায় পাবেন কোনো ঠিক নাই। যারা বলেন যে 53 বছরে কিছুই করতে পারিনি আমরা, যারা বলেন ব্যালিড ট্রাক আমরা ফেলে দিতে পারিনি, তাদেরকে আমরা বলি 1.5 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি, অসংখ্য গুণ খুন, এবং আরাফাত রহমান কোকোকে এক প্রকারের খুন করা হয়েছে, ম্যাডামকে কি করা হয়েছে এটা সবাই জানেন। এবং আমাদের বলছে তাদের ইগনোর করা হচ্ছে। এমন একটা দলকে ইগনোর করে কিন্তু এই মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের পূর্ব মুহূর্তে আর্মি প্রধান কিন্তু সবার আগে জামাতের নাম নিয়েছিলেন। আপনার মনে আছে কিনা কথা বলার সময়, বিএনপির নাম উনি শুরুতে নেননি, নিয়েছেন কিনা আমার তাও মনে নেই, যতটুকু উনি জামাতের নাম নিয়েছেন। এই সরকারে কিন্তু দেখুন, যদি এনসিপি রাজনীতি করবে, এই সরকারে কিন্তু ঢুকে গেল এনসিপি, ঢুকে যে মন্ত্রিত্বও নিলেন, আবার বের হয়ে এসে আরেকটা দল গঠন করলেন, দুজন এখনো সেখানে আছেন। এবং সেগুলা নিয়ে এই যে কথাবার্তা বোঝাপড়াগুলা, আপনি যদি বাংলাদেশকে সকল রাজনৈতিক দলগুলো নিবন্ধিত অনিবন্ধিতকে একদিকে করেন, বিএনপিকে একদিকে করেন, এটা তো হবে না। কাজে যারা এখন মনে করছেন যে দেশনায়ক তারেক রহমান অন্য আর কয়টা দলের মতো প্রধান, সেটা এক পাল্লায় মাপলে হবে না, নাম্বার 1। নাম্বার 2, উনি লন্ডনে অবস্থান করছেন, এখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লন্ডন সফরে গেছেন, সেখানে মিট হলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায় হয়েছে আপনি জানেন? যারা ভারতের বিরুদ্ধে কথা বলে ভারতের কাছে নতজানো হয়, এবং যারা এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা বাংলাদেশকে ভালো অবস্থায় দেখতে চায় না, একটা অরাজক পরিস্থিতির মাধ্যমে যারা বাংলাদেশকে দেখতে চায়, তারা এটা বিরোধিতা করেছে। আপনি যদি নেটিজনের একটা স্ট্যাটিস্টিক্স দেখেন, টোটাল মিডিয়ার 92% মিডিয়া এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। সমস্ত দেশে একটা শান্তির সুবাতাস বসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসেনি, উনি তো ডিসেম্বরে নির্বাচন দেননি, উনি তো এমন না যে উনি সমস্ত কথাই এগ্রি হয়ে এসেছেন, একটা মাঝামাঝি পর্যায়ে, এটা তো একটা ভালো অবস্থানে। এর মধ্যে যারা বিরোধিতা করে, আমি মনে করি না তারা দেশের ভালো চায়, এবং জনগণও তাদের সাথে নেই। জি, আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন জনাব ফারুক হাসান, মুখপাত্র গণ অধিকার পরিষদ। জনাব ফারুক হাসান,
আপনি শুনছিলেন এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের যে ক্রিয়া প্রতিক্রিয়া কিংবা মূল্যায়ন, সেই বিষয়ে আপনার পর্যবেক্ষণ বা মূল্যায়ন শুনব। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আমাকে? জি। শুরুতেই আমাদের বাবুল ভাই জাতীয়তাবাদী কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি, তিনি বেশ কয়েকটি কথা বলেছেন। আসলে সেই কথাগুলোর উত্তর দেওয়াটা আমি মনে করি বোধহয় দরকার। যেমন তিনি কিছুটা মানে অহংকারের সুরে এরকম বলার চেষ্টা করলেন যে বিএনপি যদি চায় তাহলে এটা কালকে হয়ে যাবে বা সম্ভব, বা আওয়ামী লীগ চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। আসলে দেখুন, এই বিষয়টা এভাবে আসলে কোনোভাবেই আমি মনে করি বলা উচিত নয়। ঠিক এই অ্যাঙ্গেলে কথা বলতেন আওয়ামী লীগ, যে হাসিনা এটা সেটা, সে আমৃত্যু ক্ষমতায় থাকবে, অমুক করবে তমুক করবে, জনগণ যতদিন চাই। আসলে চাই কিনা সেটার বাস্তব প্রমাণ কিন্তু 5ই আগস্ট এদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের এবং আমাদের এদেশের ছাত্র জনতা বা জনগণের পক্ষ থেকে বিএনপির প্রতি যে আহ্বানটা থাকবে, আপনারা জনতার সুরে জনতার কাতারে এসে কথা বলেন। জনগণ কি চাই, জনগণের আকাঙ্ক্ষা কি, সেটাকে ধারণ করে সেভাবে আপনারা অ্যাক্ট করার চেষ্টা করেন। তাহলে জনগণকে আপনারা ধারণ করতে পারবেন এবং আমি মনে করি আগামীতে জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবেন। এখন আসুন, তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে আমাদের বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বৈঠক নিয়ে ইতিমধ্যেই রাজনীতির মাঠে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দেখুন, আমি শুরুতে যদি এই বৈঠকে আমার দলীয় জায়গা থেকে বা আমার দলের পক্ষ থেকে এটাকে আমি মানে জাজ করি, তাহলে আমি বলবো এই বৈঠকটি একটি ইতিবাচক সারা বাংলাদেশের রাজনীতির ময়দানে ফেলেছে এবং আমরা এটাকে ইতিবাচক ভাবেই দেখছি। এখন প্রবলেমটি আসলে কোথায়? প্রবলেমটি কিন্তু বৈঠকে না, প্রবলেমটি আরেকটি জায়গায়, যে জায়গাটি আমরা অনেকেই অ্যাড্রেস করতে চাই না বা করার চেষ্টাও করি না। বৈঠক যে কারো সাথে হতে পারে। বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন দীর্ঘদিন ধরে লন্ডনে রয়েছেন, তার সাথে অনেক রাজনৈতিক দলের নেতাদের বৈঠক হয়, সাক্ষাৎ হয়, দেখা হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান লন্ডন সফরে গেছেন, সেখানে বিএনপির মতো একটা বড় দলের প্রধানের সাথে সাক্ষাৎ হবে, মিটিং হবে। এটা কোনো একটা আহামরি প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে মিটিং এর পরে সরকার প্রধান ভার্সাস তারেক রহমান, তাদের যেটা জয়েন্ট স্টেটমেন্ট মিডিয়াতে আসছে, দ্যাট ইজ দ্য প্রবলেম। আসলে আমাদের পক্ষ থেকে যেটি বলা, আসলে এই স্টেটমেন্টটা বিএনপি ভার্সাস ডক্টর মোহাম্মদ ইউনূসের না হয়ে যদি এটা এমন ভাবে হতো যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্সাস বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা জয়েন্ট স্টেটমেন্ট, দ্যাট ইজ দ্য গুড সাইন ফর ডেমোক্রেসি। বাট যেভাবে এই স্টেটমেন্টটা মিডিয়াতে আসছে, জনগণের সামনে আসছে, এটা আসলে আমি মনে করি ডেমোক্রেসির জন্য একটা গুড সাইন নয়। আসলে এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, বলার সুযোগ তৈরি হয়েছে। বাট সামগ্রিকভাবে আমরা যদি এই বৈঠকটাকে অ্যানালাইসিস করি, বৈঠকটাকে দেখি, এটাকে আমি ইতিবাচকভাবে দেখি। বৈঠকটি হয়েছে এবং বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে নির্বাচন কবে হবে, হবে কি হবে না, নির্বাচনের মানে টাইম নিয়ে একটা অশনি সংকেত, এরকম নানান একটা ডামাডোলের মধ্যে যাচ্ছিল এবং রাজনৈতিক মহলেও একটা অস্থিরতা কাজ করছিল। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে বৈঠকটি করে এরকম একটি অস্থিরতা অনেকাংশেই কিন্তু কেটে গেছে এবং অনেকাংশে একটা মানে কি বলবো, একটা মানে মৃদু হাওয়া বাংলাদেশের রাজনীতির ময়দানে কিন্তু বয়ে যাচ্ছে। বাট ওই স্টেটমেন্টটা নিয়ে ইতিমধ্যে একটা বড় ধরনের অস্থিরতা বেশ কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে কাজ করছে এবং ওই স্টেটমেন্ট নিয়ে কথা বলার একটা সুযোগ তৈরি হয়েছে। আজকে দেখেন, বিএনপি সহ বেশ কয়েকটি দল, আমরাও বলেছিলাম যে অতি দ্রুত নির্বাচন চাই, নির্বাচন না হলে বাংলাদেশে নানান সংকট তৈরি হবে, এখানে তৃতীয় শক্তি এসে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে এবং তারা অলরেডি করছে। বাংলাদেশে কিভাবে একটা অস্থিরতা তৈরি করা যায়, কিভাবে নানাভাবে এখানে একটা অরাজকতা তৈরি করা যায়, এই সরকারকে নানাভাবে মানে ধরেন যে একটা অস্থিরতার মধ্যে ফেলে বাংলাদেশকে একটা অস্থিরতার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি, এগুলো রয়েছে। রাজনীতিতে এগুলো থাকবেই। বাট ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান সাহেবের বৈঠকটির পরে তারা যে জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছেন, আসলে আমি মনে করি যে অ্যাঙ্গেলে যে ফরম্যাটে জয়েন্ট স্টেটমেন্টটি মিডিয়াতে আসছে বা জনগণের সামনে তারা নিয়ে এসেছেন, এটা আসলে এভাবে আনা উচিত হয় নাই বা এভাবে আসাটা আসলে আমি মনে করি সঠিক হয় নাই। এটা যদি এরকম হতো, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা যারা সক্রিয় ছিলাম, এখানে বিএনপি বাংলাদেশের বড় একটি স্টেক হোল্ডার, বড় একটি রাজনৈতিক দল, এরপর জামাত ইসলামী রয়েছে, আমরা গণ অধিকার পরিষদ রয়েছি, জাতীয় নাগরিক পার্টি রয়েছে, ওই ইসলামী আন্দোলন বাংলাদেশ, 12 দলীয় জোট, এবি পার্টি, অনেক রাজনৈতিক দল।
আমরা কিন্তু সম্মিলিতভাবে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। এই ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, যে গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলেন না কেন, এই বিপ্লব একক কোনো ব্যক্তি বা দলের নেতৃত্বে হয় নাই। জি। এটা কেউই দাবি করতে পারবে না, এটা বিএনপিও পারবে না, আবার ওই নাগরিক অসংখ্য পার্টি ধন্যবাদ। নেতারাও পারবে না। সুতরাং এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা ছিল আমাদের বাংলাদেশের সামগ্রিকভাবে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর একটা সম্মিলিত ধরেন যে প্রয়াস। প্রতিবাদের জি বিস্ফোরণ। এর জি মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। অস- এখন আপনি আগামী নির্বাচন কবে দিবেন, এটা যদি আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এরকম একটা জয়েন্ট স্টেটমেন্ট জনগণের সামনে হাজির করতেন, তাহলে কিন্তু আসলে একটা ভালো সাইন হতো আমাদের জি ডেমোক্রেসির জন্য আপনার এবং বক্তব্য আগামী একেবারে বাংলাদেশের স্পষ্ট জন্য। ফারুক হাসান, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট, কিন্তু আমার কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে বিএনপিকে এর মাধ্যমে অনেকেই বলছে, যেমন আজকে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই সরকার বিএনপির দিকে হেলে গিয়েছে। এর আগে এনসিপি বলছে কমিশন, বিএনপির লোকজন আছে নির্বাচন কমিশনে। এখনকার বৈঠক পরবর্তী সময়ে কেউ কেউ বলছে যে এটি বিএনপিকে অনেকটা প্রায়োরিটাইজ করা হলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা অগ্রাধিকারের কথা বলছি বা বিএনপিকে একটু সুবিধা দেওয়া হচ্ছে, বেনিফিট দেওয়া হচ্ছে, ফেভার দেওয়া হচ্ছে, এইসব কথা বলছি, ঠিক এই প্রশ্ন যদি একইভাবে তোলা হয় এনসিপির ক্ষেত্রে, যে তাদের এখন পর্যন্ত বাস্তবতা হচ্ছে তারা আন্দোলনে তাদের দলের যারা শীর্ষস্থানীয় নেতৃত্বাধীন লোকজন রয়েছে, ব্যক্তিবর্গ রয়েছে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রেখেছে, সেটি একটি প্রসঙ্গ। কিন্তু দল, রাজনৈতিক দল হিসেবে যদি আপনি বিবেচনা করেন, তাদের এখন পর্যন্ত নিবন্ধন হয়নি। সেই অর্থে তাদের সাথে যে ধরনের আচরণ, তাদের সাথে আলাদা বৈঠক করা হয়েছে, যেমন এই ঐক্যমত কমিশনের ক্ষেত্রেও দেখা গেছে বিএনপি। আমি বলছি, আমি কথা আমি শেষ করলে আপনার জন্য বলার সুবিধা হবে, আমি শেষ করলে আপনার জন্য বলবার সুবিধা হবে। সেটি হচ্ছে বিএনপির সাথে যেরকম ঐক্যমত কমিশনে বৈঠক হয়েছে, জামায়াত ইসলামীর সাথে হয়েছে, এনসিপির সাথে হয়েছে, অপরাপর যে রাজনৈতিক দল তাদের একত্র করে দেখা গেছে ঐক্যমত কমিশনে বৈঠকগুলো হয়েছে। সেই সময় কিন্তু রাজনৈতিক যে অপরাপর দল, এবং তাদের বয়স অনেক বেশি, তারা নিবন্ধন আছে তাদের, এরকম রাজনৈতিক দলও একসাথে ঐক্যমত কমিশনে বৈঠক হয়েছে। সেই সময় কিন্তু এই প্রশ্নগুলো কেউই তোলেনি। আজকে কেন এই প্রশ্নটি তোলা হচ্ছে, আপনি সেই উত্তর দেবেন। আমি একটু ডক্টর এ কে মতিনুর রহমান তার কাছে শুনে আসি, এরপরে অবশ্যই আপনার কাছে আসবো। প্রফেসর এ কে মতিনুর রহমান, আপনি শুনছিলেন দুজনের বক্তব্য, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়ন শুনবো। আমার কাছে নির্দিষ্ট প্রশ্ন নেই, কেন এই প্রশ্নের অবতারণা হচ্ছে সেটিই মূল ব্যাপার। ধন্যবাদ আপনাকে মজলিস ভাই, এবং ধন্যবাদ আমার সাথে দুইজন সহ আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং আগামীতে যারা এই অনুষ্ঠানটি দেখবেন। আমি দুইজন বিজ্ঞ আলোচকের বক্তব্যগুলো শুনলাম খুব মনোযোগ দিয়ে, এবং সম্ভবত দর্শকরা শুনেছেন, নিশ্চয়ই দর্শকদের একটা অ্যাসেসমেন্ট রয়েছে। এখানে আমি আসলে একটু যেভাবে দেখতে চাই জিনিসটাকে, সেটা হচ্ছে আপনি দেখুন লন্ডনে যে বৈঠকটা হয়েছে, এটি নিয়ে এখন একটি সমালোচনা যেমন আসছে। এই বৈঠকের আগে নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কাও ছিল, নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করাকে কেন্দ্র করে। তো সেখানে আপনার এটি তো ঠিক যে আপনি সমালোচনার জন্য সমালোচনা করা, আরেকটু হচ্ছে এই আলোচনা বা এই বৈঠকের মধ্যে দিয়ে আসলে আমরা কি পেয়েছি, এটাকে কেউ কারো বিজয়, কারো হয়তো পরাজয়ভাবে দেখার চেষ্টা করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন নাগরিক হিসেবে এই বৈঠকটি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক ভূমিকা রাখছে, অর্থাৎ বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের একটা বিজয় হয়েছে বলে আমি মনে করি। ফারুক হাসান বলেছেন, দেখুন আপনি দ্বিমতটা যৌথ ঘোষণা, আমি আসছি সে জায়গাতে। জি, আপনি দ্বিমত যদি যৌথ ঘোষণায় যদি দ্বিমত হয়, আপনি যদি ভিন্ন ভিন্ন ঘোষণা আসতো, সেটি নিয়েও সমালোচনা হতো। সমালোচনা কীভাবে হতো, যে ধরেন গভর্নমেন্টের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হলো, বিএনপির পক্ষ থেকে আর একটা স্টেটমেন্ট দেওয়া হলো, এই স্টেটমেন্ট দেখা হলো যে প্যারালাল হলো না, না বিএনপির পক্ষ থেকে না, বলা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ করো না। না, তাহলে আমি যদি এখন বলি আপনাকে, দেখেন এই সমালোচনা যদি আপনি করেন, যখন এই যে চিফ অ্যাডভাইজারের সাথে অন্যান্য অপর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা বসেছেন, বৈঠক হয়েছে, সেখানে সর্বশেষ যে বৈঠক একটা হয়েছে সেটি হচ্ছে বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি, এটি নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে। কারণ বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের সাথে এনসিপি নিয়ে বৈঠকটা হচ্ছে, যেটা আপনি বলছেন যে নিবন্ধন কিন্তু এখনও নয়। আবার অন্য দিন আপনি দেখবেন সেখানে হয়তো ৮-১০টা রাজনৈতিক দলকে ডাকা হচ্ছে। তো এখন ওই রাজনৈতিক দলগুলো তো প্রশ্ন তুলতে পারেন যে আমাদের 10টা মিলে আপনারা ডাকলেন, 15টা মিলে ডাকলেন, কিন্তু পরবর্তীতে আপনি 2টে বা 3টে মিলে ডাকলেন, তো এটা নিয়েও তো আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে না? আমার মনে হয় যে এই যে আলোচনা সমালোচনা, ক্রিয়া প্রতিক্রিয়া,
আমি ব্যক্তিগতভাবে ধরেন যতটুকু বয়স হয়েছে, এই বয়স বিবেচনা খুব বেশি বয়স হয় নাই, কিন্তু একেবারে কমও তো হয় নাই। বাংলাদেশ স্বাভাবিক শান্ত থাক, এটা মনে হয় আমরা আমাদের এই কালচারের ভিতরে কিন্তু এখনো তৈরি করতে পারি নাই। আমরা একটা ভালো জিনিসকে দেখলেও অনেক সময় সমালোচনা করতে থাকি। কী কারণে? এটি সত্য যে ডিসেম্বরে যখন জনাব তারেক রহমান 27 তারিখে যখন বললেন যে ডিসেম্বরে নির্বাচন, কেন? কারণ ডিসেম্বরে কিন্তু নির্বাচনের প্রথম ডেটটা মানে গভর্নমেন্টের পক্ষ থেকে আসছে, ডিসেম্বর থেকে পরবর্তীতে জুন। তো এবং আপনি দেখবেন যে এই স্টেটমেন্টটা আবার প্রেস সেক্রেটারি বলছেন ডিসেম্বর হতে পারে, জানুয়ারি, ফেব্রুয়ারি, সবগুলো মাসকেই উনি ধরেছেন। ডিসেম্বর থেকে জুন না, ডিসেম্বর থেকে জুন, কিন্তু পরবর্তীতে উনি কিন্তু ক্যাটাগরি যে কোনো মাস হইতে প্রত্যেকটি পারে। যে কোনো মাসই হতে পারে। তা আমি যেটা বলতে চাচ্ছি, সুতরাং সেই জায়গা থেকে প্রফেসর ইউনূস উনি লন্ডনে গিয়েছেন একটা সরকারি সফরে। ধরুন আপনি ওখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকেন, বাংলাদেশে বিএনপির যিনি শীর্ষ নেত্রী মানে বেগম খালেদা জিয়া, এবং লন্ডনে থাকেন জনাব তারেক রহমান। উনি তো কেন থাকেন, কোন প্রক্রিয়ায় থাকেন, কীভাবে থাকেন, মানুষ সবাই জানে। তো সঙ্গত কারণে তাদের সাথে তো কোনো বৈঠক কিন্তু প্রফেসর ইউনূসের হয় নাই। ধরেন শীর্ষ পর্যায়ে স্ট্যান্ডিং কমিটির মেম্বার অথবা মহাসচিব পর্যায়ে মিটিং হয়েছে, কিন্তু অন্যান্য অপর রাজনৈতিক দলের প্রত্যেকটির কিন্তু প্রধান নেতারাই কিন্তু মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। এখন আপনি লন্ডনে যখন উনি গিয়েছেন, যেটা ফারুক হাসান বলার চেষ্টা করলেন, সেটা হচ্ছে যে বৈঠকটি পজিটিভ, আমি তার সাথে একমত। বৈঠকটি অবশ্যই পজিটিভ এবং ইতিবাচক একটা ভূমিকা রাখছে। আপনি দেখবেন যে বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে এক ধরনের স্বস্তি আসছে। এখন বলছে ঘোষণাটা, এখন এই ঘোষণাটা নিয়ে যদি বিতর্ক হয়, আমি যদি মনে করি যে আমার পজিটিভ দিক কী? পজিটিভ দিক হচ্ছে বাংলাদেশে এক ধরনের শঙ্কা ছিল, বাংলাদেশে মানুষের মধ্যে এক ধরনের আমি মনে করবো যে একটা মানে অস্থিতিশীল একটা পরিবেশ বিরাজ করত, সেখানে একটা স্থিতিশীল পরিস্থিতি চলে আসছে। সেই ক্ষেত্রে ঘোষণা যৌথ না একক, এটা আমি মনে করি খুব বেশি গুরুত্বপূর্ণ ইস্যু না, আমি ব্যক্তিগত মনে করি। কারণ আমার তো বড় অর্জনটা যেটা, সেটা যদি হয় যে আমি বাংলাদেশকে একটা স্বাভাবিক পর্যায়ে, স্থিতিশীল একটা পর্যায়ে, নির্বাচনে একটা নিশ্চিত জায়গায় যাওয়া। এখন নির্বাচনে আপনি দেখবেন যে ডেট নিয়েও কথা আসছে, অনেক মিডিয়াতে আমি দেখলাম যে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু আমি যতটুকু স্টেটমেন্টে দেখেছি এখানে নির্দিষ্ট কোনো ডেট বলা হয়নি এবং মাসের কথা উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে রমজানের আগে নির্বাচনটি হতে পারে, যদি গণমাধ্যম সেটি তাদের বিশ্বস্ত সূত্র বা কোনোভাবে যদি বরাত দিয়ে দিতে পারে। আমি বলি যদি বিচার এবং সংস্কারের কার্যক্রমগুলো যে ওই সময়টা এটা বিবেচনা করে প্রস্তাবটা যদি আসে, যে যেটা জনাব তারেক রহমান বলেছেন যে নির্বাচনটি রমজানের আগে এটা করার প্রস্তাব করেছেন, যদিও ডিসেম্বরে ছিলেন, উনি এগিয়েছেন এবং প্রধান উপদেষ্টা এপ্রিলের কথা বলেছেন। কেন সেটি নিয়ে ধরেন যে রাজনৈতিক দলগুলোর ভেতরে, কারণ শুধু বিএনপি না, অপর অনেকগুলো রাজনৈতিক দলে কিন্তু একমত হয়েছেন। যে কেন একমত বলতে, এই ক্ষেত্রে ডিসেম্বর ইলেকশনের ক্ষেত্রে এপ্রিলে আসলে আমাদের বিভিন্ন কারণে এপ্রিলটা খুব সুইটেবল একটা জায়গা না। সুতরাং আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই যে আজকে যেটা আপনি বললেন যে অনেক রাজনৈতিক দল, ঘটনা হচ্ছে কি দেখুন, আপনি দিন শেষে তো রাজনীতি যারা করেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমি মনে করি যে 5 অগাস্টকে যদি আপনি ধারণ করেন, কারণ 5 অগাস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে এজেন্ডা, যে ইস্যুটা ছিল, সেটা হচ্ছে কোটা সংস্কার, এবং সেই আন্দোলনে অপরাপর ফ্যাসিস্ট সরকার ছাড়া সবাই কিন্তু এই জায়গায় ঐক্যমত হয়েছে এবং আন্দোলন হয়েছে নেপথ্যে, ব্যানার ছাড়া সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। মূল নেতৃত্বে হতো বৈষম্যের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে। ওকে, এখন এই জায়গায় যদি ঐক্য হয়, এই ঐক্যর পরে সঙ্গত কারণে এই রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা কিন্তু এজেন্ডা আছে, তাদের আলাদা আলাদা ম্যানিফেস্টো আছে, আলাদা আলাদা যে ইডিওলজি আছে, সেই অনুযায়ী আপনি দেখবেন যে সেখানে তাদের মতো করে কিছু কথা কিন্তু আসবেই। ধরেন আপনি আমাকে বেশি গুরুত্ব দিলে আমি সমালোচনা করব, আর একজনকে কম দিলে সেটি নিয়ে সমালোচনা করব। আমি মনে করি ডেমোক্রেসিতে এই কথাগুলো থাকবে এবং এটি হচ্ছে ডেমোক্রেসি বিউটি। কিন্তু 5 অগাস্টের যে স্পিরিটটা, এটি যদি সকল রাজনৈতিক দল ধারণ করেন, যেমন আপনাকে যা একটা বড় ধরনের চ্যালেঞ্জের কথা বলি, সেটা হচ্ছে যে নির্বাচন পরবর্তীতে বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন, আপনি যদি দেখেন বিশেষ করে প্রত্যেকটি সেক্টর, আমি যদি উল্লেখ করি সেটা হচ্ছে ইকোনমিক যে সেক্টরটা, আপনি দেখবেন যে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বলেছেন 3.3 জিডিপি রেট, সবচেয়ে লোয়েস্ট একটা জায়গা, এবং বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, ইভেন অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, আনএমপ্লয়মেন্টের সংখ্যা বেড়েছে, বেকারত্বের হার বেড়েছে, এবং মানুষের ভিতরে যে এই যে আপনি দ্রব্যমূল্য থেকে শুরু করে মানুষের ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস বাড়ছে না। ফলে এই চ্যালেঞ্জগুলো নির্বাচন পরবর্তীতে সকল রাজনৈতিক দলের ভিতরে ঐক্যমত থাকা উচিত। এই কারণেই যে যারা নির্বাচনের বিজয় হবেন বা রাষ্ট্র ক্ষমতায় যারা হবে, জনগণই নির্ধারণ করবেন। এখন
এর আগে আমরা বিতর্ক যেটা দেখেছি নির্বাচন আগে না সংস্কার আগে না বিচার আগে, এটা কিন্তু দীর্ঘদিন চলছে। কিন্তু না, কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু সেই শর্ত আপনি উল্লেখ করছিলেন যে যৌথ ঘোষণা কিন্তু সেটি বলা হয়েছে যে প্রত্যাশিত বা ভাবে যদি মানে প্রত্যাশিত একটি হারে নির্বাচন এই সংস্কার এবং বিচার সেটি উন্নতি হতে হবে তারপরে নির্বাচনে, এই ব্যাপারটি কিভাবে দেখছেন? আচ্ছা মুজিব ভাই, আমি একটু বলি এখানে, আমাকে একটু বলার দেন, না হলে আমি খেয়ে হারায় ফেলবো। সেটা হচ্ছে গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠের শাসন, রাইট? তার অর্থ যারা সংখ্যালঘিষ্ঠ তাদেরকে আমি মূল্যায়ন করবেন না বা তাদেরকে গুরুত্ব বিষয় এরকম নয়, প্রত্যেকে আপনার কগনিজেন্স নিতে হবে। কিন্তু দিন শেষে তো সংখ্যাগরিষ্ঠ মানুষেরই, আপনি 51 জন মানুষকে তো গুরুত্ব দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটি হচ্ছে গণতন্ত্র, এটাকে যদি আমরা লালন করি, এটাকে এই চর্চায় যদি আমরা থাকি, তাহলে কিন্তু এখানে সমালোচনার জায়গা থাকে না বা এটিকে আপনি অন্যভাবে ক্রিটিসাইজও করতে পারেন না পজিটিভলি দেখার ক্ষেত্রে। আমি যেটা মনে করি, আপনি যেটা বলছেন যে নির্বাচন সংস্কার, দেখুন নির্বাচন সংস্কার এবং বিচার হতেই হবে, এটা প্রত্যেকটি মানুষই একমত, নাগরিক হিসেবে আমরা একমত। কি কারণে? কেন এই আন্দোলনের সাথে আমরা তো অংশী ছিলাম। তো এই বিচারটা তো আপনি ফেব্রুয়ারির মধ্যে যদি আপনি মনে করেন ফেব্রুয়ারির মধ্যে আমি বিচার সম্পন্ন করব, এটা অ্যাবসার্ড, এটি কোনো স্বাভাবিক মানুষ চিন্তা করতে পারে না। ব্যাপারকে দৃশ্যমান করা সম্ভব? সেটি শোনেন, একটা গতকালকে আমি একটা টক শোতে ছিলাম, আমি এক্সাম্পলটা দিই। ধরুন বড় রাজনৈতিক দল হিসেবে আপনি যদি মনে করেন যে বিএনপি স্পেশাল কিছু ফেভার পাচ্ছে, এটি আপনি বলতেই পারেন, এটা নিয়ে তো আর আপনি অন্য কেউ আপত্তি করবেন না, আপনি বলবেন আপনার জায়গা থেকে। কিন্তু কথাটা হচ্ছে যে নির্বাচনকে প্রলম্বিত করার ক্ষেত্রে আপনি যদি কিছু ইস্যু নিয়ে আসেন, সেটা কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেবেন না। কারণ আপনি পৃথিবীর যতগুলো দেশ আছে, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট যেখানে ফর্ম হয়েছে, এটা আপনি দেখবেন যে 10 বা 20টা দেশ, সেখানে কিন্তু 10 মাস, কোনো ক্ষেত্রে আমি আপনি যদি চান আমি ডেটা আপনাকে দিতে পারবো, সেখানে কিন্তু এই গভর্নমেন্টগুলো 10 মাস বা কখনো 6 মাস, কখনো 7 মাসের ভিতর তারা নির্বাচন। কারণ নির্বাচনটা কেন দরকার সেটি নিয়ে আমরা একটু আসছি, এই জায়গাতে আসি। নির্বাচনটা দরকার এই কারণেই যে আপনি দীর্ঘদিন আপনি গণঅভ্যুত্থান বলেন অথবা বিপ্লব বলেন না কেন, এই সরকারটির কিন্তু একটা নির্দিষ্ট একটা নেচারের উপরে ভিত্তি করে এই সরকারটি গঠিত হয়েছে, জনগণের একটা সমর্থন নিয়ে। কিন্তু আপনি যদি এটাকে দীর্ঘদিন রেখে দেন, তাহলে আপনি বাংলাদেশে এক ধরনের ষড়যন্ত্র এবং অনেক ধরনের আনবিকামিং সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হবে। কিন্তু স্বাভাবিক একটা পর্যায়ে আসতে গেলে আপনাকে নির্বাচনের বিকল্প তো নাই, কারণ এই নির্বাচন ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন মাঠে থেকেছে। তো সুতরাং সেক্ষেত্রে আমি মনে করি এই দফায় যদি আপনি আমাকে এখন শেষ লক করে দেন, আমি বলবো যে জাতীয় ঐক্যর মধ্য দিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, একজন আরেকজনের জায়গা থেকে সমালোচনা করবেন, যার যার অবস্থান থেকে তার প্রচারগুলো করবেন, বক্তব্য তুলে ধরেন। এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে এটি অরিড না, আমি মনে করি এটি স্বাভাবিকভাবে আমি নিতে চাই। কিন্তু আমি 13 তারিখের এই ঘটনাটাকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই এবং আমি মনে করি আগামী দিনে ইলেকশনের যে একটা আবহাওয়া, একটা আপনি হাওয়া চলছে, এবং আপনি দেখবেন যে এই যে সোশ্যাল মিডিয়াতে এবং জনসংযোগে দেখবেন মানুষ কিন্তু রাজনীতিতে এখন চলে গেছে মাঠ পর্যায়ে। এই যে তার মানে জনগণের কাছে যেতে হচ্ছে, জনগণকে বিচার করার সুযোগ দেন, নির্বাচনটা হোক, জনগণ ভোট দিক যাকে খুশি, যাকে যোগ্য মনে করবেন, এবং তখন হবে কি একটা স্থিতিশীলতা কিন্তু আসবে। ফলে আমি যে সংখ্যার কথা ইকোনমিক বলেছি, আপনি ইনভেস্টমেন্ট নাই, কারণ এইরকম একটা সামগ্রিকভাবে একটা স্বস্তিও আসবে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ ফজলে হুদা বাবুল। জনাব ফারুক হাসান বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন, আপনি সেগুলোর বিষয়ে হয়তো উত্তর দেবেন। পাশাপাশি একটি প্রসঙ্গ বরাবরই আসে যে বিএনপি নির্বাচন চাইছে, গত 17 বছরেও বিএনপি নির্বাচন চেয়েছে, নির্বাচনের জন্যই, ভোটের জন্যই এই আন্দোলন, সব কিছু ঠিক আছে। কিন্তু তারপরেও এই 5 আগস্ট পরবর্তী সময়েও এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও নির্বাচন নিয়ে যতটা কথা বলেছে, এবং সর্বশেষ যে বৈঠক হলো সেখানেও কেউ কেউ বলছেন যে নির্বাচন নিয়ে বলা হয়েছে কিন্তু সংস্কার এবং বিচারের ব্যাপারে ততটা সোচ্চার নয় বা তাদের ভয়েস ততটা রেইজ করা যাচ্ছে না। আপনি সার্বিকভাবে সেই উত্তরটিও দেবেন। জি ধন্যবাদ। আমি গণ অধিকারের ফারুক সাহেবের কথার আমি পরে আসবো, আপনার প্রশ্নটার আগে উত্তর দিচ্ছি। অবশ্যই ওটা আসবো আমি। দেখুন, নির্বাচনের কথা কেন বিএনপি বলছে, এটার প্রথম কারণ হচ্ছে আপনার লেটেস্ট একটা ওয়ার্ল্ডের সিচুয়েশন আপনি দেখছেন। আপনি রাশিয়া ইউক্রেন শেষ হয়নি, কিন্তু ইতি টানেনি, ফুল স্টপ হয়নি এখনো। ইরান এবং ইসরায়েল লেগে গেছে 2000 কিলোমিটার দূর থেকে, এবং সেখানে যে পার্টগুলো হয়েছে আপনি দেখেছেন, ইরান, তুরস্ক, পাকিস্তান, রাশিয়া, একটা স্টাইলে চীন একটা স্টাইলে কথা বলছে,
এবং তারা সম্পৃক্ত। অপরদিকে আপনি দেখবেন যে আমেরিকা, ইসরায়েল এবং ওয়েস্টার্ন কান্ট্রি বলতে আমরা যাদেরকে বুঝাই, ফ্রান্স, ব্রিটেন, স্পেন, জার্মানি, এদের এক ধরনের চিন্তাভাবনা ইসরায়েলকে নিয়ে। তো এটা কিন্তু এখন বহুমাত্রিক ডাইমেনশনে চলে গেছে। এবং সেইখানে আরেকটা বিষয়, সেই বার্মা অ্যাক্ট, আপনারা জানেন, করিডোর, চিটাগং পোর্ট, অনেক বিষয় আছে। বিএনপি নির্বাচন বলবার এটিই প্রধান কারণ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। আপনি জানেন যে আমাদের পাশের দেশে আমরা কিভাবে, এবং এই পাশের দেশও কিন্তু একটা বলয়ের সাথে জড়িত। আপনি জানেন সেই ইরানের একটা পোর্ট করবার উছিলায় যখন এই ভারত সেখানে তাদের নিজেদের এজেন্টদেরকে সেখানে দেয়, ইরান সর্বশেষ যে স্টেপটা নিয়েছে প্রত্যেকটা ভারতীয়কে বের করে দেয়া। ইরান এবং ভারতের কিন্তু একটা ইন্টারেস্টিং রিলেশনশিপ ছিল। ভারতের একটা ব্যাংক আছে যেটা দুবাই ব্রাঞ্চ আছে, সেটার মেইন কাজ হচ্ছে ইরানের সাথে বিজনেসগুলোর ডিলিং করা এবং সেই ট্রানজাকশনগুলোকে এক্সিকিউট করা। এবং তাদের ইরানের তেল বিক্রির অন্যতম একটা দেশ ছিল ভারত, আপনি জানেন। কিন্তু এই ভারত যখন বিষধর সাপ, এটা এই ইরানকে যখন ইরান অ্যাটাক করেছে তখন, ইসরায়েল যখন ইরানকে অ্যাটাক করেছে তখন তারা উপলব্ধি করতে পেরেছে। তো এমন একটা গ্লোবাল প্রেক্ষাপটে আমরা কিন্তু গ্লোবালের একটা অংশ, আপনি কোনোভাবেই নিজেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। তো সেরকম একটা সময়ে একটা অনির্বাচিত সরকার, আমরা গ্রামেগঞ্জে যখন রাজনীতি করি, ফারুক ঢাকায় রাজনীতি করেন, আমরা গ্রামে রাজনীতি করি, এখানে কিন্তু প্রশাসন এরকম অ্যাক্টিভ না। কোন দিকে যাবে, কার দিকে যাবে, কি করবে, চাকরি থাকবে কিনা, মানে সার্বিকভাবে প্রতিটি ক্ষেত্রে একটা অস্থিতিশীলতা, সেই জায়গা একটা স্থির, এরকম একটা স্থির সিদ্ধান্ত কিন্তু দিতে পারে। স্যার পারফেক্টলি বলেছেন, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেকশন না, এই সরকারও কিন্তু 3.3, 3.5 এর বেশি জিডিপি প্রজেকশন করছে না। এমপ্লয়মেন্ট নেই, নতুন করে 27 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে গেছে। সেগুলো একেবারে স্পষ্ট যে কেন নির্বাচন চাইছেন। এই যে এটাই বিএনপির কারণ। এখন কিন্তু সংস্কার এবং বিচারের ব্যাপারে এক্স্যাক্টলি এর সাথে যে কথাটা বিএনপিকে বলা হয়, অ্যাকচুয়ালি ওই যে শুরুতেই বলেছি একটা লাইন, বিএনপির প্রত্যেকটা ইতিহাস কোষ্ঠী পাথরে যাচাই করা। বিএনপির সমালোচনা করার জন্য মিডিয়া বলেন, সুশীল বলেন এবং ওই ক্যালকেশিয়ান বুদ্ধিজীবী বলেন, সবাই একমত। কারণ আমাদের সব কিছুতেই তারা ট্যাগ লাগাতে খুবই অভ্যস্ত। যে বিএনপি 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মামলা হামলা, গুণ খুন, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু হয়েছে, এমন কেউ ছাড় পায়নি। জিয়া পরিবার থেকে শুরু করে ওয়ার্ডের একজন সদস্য পর্যন্ত, সেই বিএনপিকেও কিন্তু আওয়ামী লীগের ট্যাগ লাগানো হচ্ছে। যেটা ফারুক বলতেছিলেন যে আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন খুবই অহংকার করে, আমি কিন্তু এর মধ্যে অহংকার উনি কোথায় খুঁজে পেয়েছেন জানি না। আমি আমার দলের ইতিহাসটা তুলে ধরবার চেষ্টা করেছি। এর মধ্যে আপনি বলছেন যে আমরা চাইলে এর মধ্যেও যদি কোনো অহংকারের ভাব খুঁজে পাই দর্শক, আমি সেজন্য ক্ষমা চাচ্ছি। নাম্বার 2 পয়েন্ট, সেটা হচ্ছে উনি বলেছেন মিটিং করা ঠিক আছে, জয়েন্ট স্টেটমেন্ট করা ঠিক নাই। বিষয়টা একটু কি বেমানান নয়? মানে বিষয়টা এরকম যে জাতীয় পার্টির সে আওয়ামী সহযোগী জিএম কাদের সাহেব ভারত থেকে ফেরত এসে বললেন, কি বলেছি এটা বলা যাবে না। এখন জয়েন্ট স্টেটমেন্ট না দিয়ে যদি তারেক রহমান একভাবে দিতেন এবং প্রফেসর ইউনূস একভাবে দিতেন, তাহলে সেই স্টেটমেন্টটার যদি কোনো ডিফারেন্স আসতো, সেটি কি খুব মজার হতো নাকি? আমার তো মনে হয় দেশের জন্য এবং এই রাজনীতির জন্য, বর্তমান পরিস্থিতির জন্য জয়েন্ট স্টেটমেন্টটাই পারফেক্ট ছিল এবং সেটাই তারা করেছে। নাথিং হাইডিং দে আর। তারপরও একটা কথা বলি, বিএনপি একমাত্র দল, বাংলাদেশের ইতিহাসে একমাত্র দল, যখন মামলা হামলার নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে, তখনও রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি সংস্কার করবে সেই ব্যাপারে 2023 সালের জুন মাসে বিএনপি তার অ্যালায়েন্সদেরকে নিয়ে 31 দফা প্রণয়ন করেছে। এবং এই সংস্কারের আমার মনে হয় 60 to 70% আমাদের 31 যেটা তারা দিয়েছেন। এবং যে এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কারগুলো দিয়েছে, অধিকাংশের সাথে বিএনপি একমত এবং কিছু ক্ষেত্রে কোনোটাই ইগনোর করেনি, বাট রিজার্ভেশনগুলো দিয়েছেন। আচ্ছা, কাজে সংস্কারের কথা যদি বলেন, সংস্কারের পুরোধা বিএনপি বাংলাদেশে প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টের ফর্মের কথা বলেন, সংস্কার বিএনপি করেছে।
আপনি কোন জায়গার সংস্কারের কথা বলবেন? এ দেশের সমস্ত সংস্কারে, আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। বিচার একটা শোনেন, আদিমকালে মানুষ কি পড়তেন? না, সে ব্যাপারটি স্পষ্ট। গাছের ছাল পড়তেন। জি। এখন মানুষ কি পড়ে? আগামী 50 বছর পর মানুষ কি বলবেন, এটা কি ফারুক ভাই বলে যেতে পারবেন যে মানুষ কি বলবেন? একটা সময় ছিল হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এদেশের প্রত্যেকেই ধুতি পরতো। এখন কি বাংলাদেশের মানুষ তাই পরে? কাজে প্রত্যেকটাই সংস্কার শুধু কালচারাল হয় না, এদেশের যে সংস্কার করতেই হয়, আমার মনে হয় সবার আগে স্বাস্থ্য খাতে সংস্কার করতে হবে, শিক্ষা খাতে সংস্কার করতে হবে। এই দুটো সংস্কার আমি মনে করি সর্বাগ্রে প্রয়োজন। বিচারের প্রসঙ্গে, বিচারিক প্রসঙ্গে আওয়ামী লীগের বিচার বিএনপি সবসময় চেয়ে এসেছে, কোনো দিনও বিরোধিতা তো মানে দূর কা বাত। আমরা প্রত্যেকটা কথায়, বার্তায়, স্টেটমেন্টে, আলোচনায় এবং সরকারের কাছেও আমরা এই বিচারের লিখিত, এই ইন্টারিম গভর্নমেন্টের কাছেও লিখিত দিয়েছি। বিচার হবে, বিচার হবে না কেন? এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে, সব সময় ন্যায়ের পক্ষে, আইনের শাসনের পক্ষে। ম্যাডাম খালেদা জিয়া যে পরিস্থিতিতে কোর্টে, সেই ক্যাঙ্গারু কোর্টে উনি হাজিরা দিয়েছেন, এটা কি প্রমাণ করে আপনি বলেন? নিঃসন্দেহে আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিচারের প্রতি। জি, ধন্যবাদ। কিন্তু যে বিষয়টি বলা হচ্ছে ফজলুদ্দা বাবু, আপনি বলছিলেন এটি সবাই স্বীকার করবে, অনস্বীকার্য যে একটা বড় রাজনৈতিক দল, আপনাদের জনসমর্থন, আপনাদের সাংগঠনিক শক্তি তৃণমূল ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায়, সেই বিবেচনা থেকে বা সেই দৃষ্টিকোণ থেকে অপরাপর যে রাজনৈতিক দল আছে, এটি তো একেবারে অস্বীকার করবার উপায় নেই, যেহেতু আওয়ামী লীগ এখন সেই অর্থে নেই। সুতরাং অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী মত বলি কিংবা আপনাদের সাথে যারা অ্যালায়েন্স হিসেবে রয়েছে তাদের, সেটিকে কি আপনারা সমান গুরুত্ব দিতে, মানে সমান তো নয়, তাদেরকে কি আপনারা আস্থায় আনতে পারছেন কি? দেখুন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার মনে হয় আমরা গতকাল হয়ে গেছে এখন, বিকজ ইটস নাও দ্য 18ই জুন। কাজে 17ই জুন কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায়। 16ই জুন এটা মত প্রকাশের বা সব পত্রিকা বন্ধ করে দৈনিক বাংলা অ্যান্ড অবজারভার রাখা হলো। এই যে এখান থেকে মত প্রকাশের স্বাধীনতা, এবং এই আপনি যতগুলো রাজনৈতিক দল ছিল, সেটা জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, সবাইকে নিয়ে এসে, কিন্তু বর্তমানে এসে আপনারা কি রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে পারছেন? অবশ্যই আমরা তো রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনবো না, আমরা তারা বড় রাজনৈতিক দল হিসাবে আপনাদের তো একটি দায় থাকে, যেটি যে আপনাদের কোনো নেতাকর্মী বা আপনাদের কোনো কাজকর্মের ক্ষেত্রে এরকম না হয় যে আপনারা যেখানে ডমিনেট করতেছেন, এরকম তো হবার কথা নয়। যে কথাটা এসেছে উনি বলেছেন, খুব অহংকারের সাথে বললাম, এবং উনি আওয়ামী ট্যাগ লাগালেন আমাকে, সেটা ওনার মতামত উনি দিতে পারেন, কারণ বিএনপির রাজনীতিটাই হচ্ছে অন্যের মতামত ব্যক্ত করবার ক্ষেত্র তৈরি। ওনার মতামতটা তাহলে শুনে আমি একটু শেষ করি। সেটা হচ্ছে, হ্যাঁ, আই এম এ প্রাউডি ন্যাশনালিস্ট। এখন এর মধ্যে টোন যদি ওনার কাছে কটু হয়ে থাকে, ভিন্ন বিষয়। ঠিক আছে, আমি একটু শুনে আসি। জনাব ফারুক হাসান, আপনার কাছে কি মনে হয় বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি অপরাপর রাজনৈতিক দলগুলোকে কিভাবে আস্থায় আনতে পারছে, কতটা, সেই বিষয়টিও যদি একটু আলোকপাত করেন। আর এর আগে আমি বিরতির মানে আপনার কাছে প্রশ্ন ছিল যে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির কথা বলছিলাম, যে তাদের বিষয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়নি সেভাবে, এখন এসে যৌথ সম্মেলন বা সেই বিষয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেটির বিষয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন ইতিমধ্যে আসছে, আমি মনে করি একটু সময় লাগবে, একটু সময় দেবেন, সময় পাবেন। প্রথমে আমি যাই আমাদের মতিন ভাই, উনি একজন প্রফেসর মানুষ, শিক্ষক মানুষ। আসলে উনি ডেমোক্রেসির যে সংজ্ঞাটা দিলেন, আসলে আমি নিজে হতবাক হয়ে গেছি। ডেমোক্রেসি মানে উনি সংখ্যাগরিষ্ঠের শাসন, খাতা কলমে যেটা আমরা বুঝি, যেটা আমরা পড়ে এসেছি, দিস ইজ অ্যাবসলিউটলি রাইট। বাট এটা যদি এমন হয়, মানে আমার পক্ষে যেটা আসবে সেটাই ডেমোক্রেসি, আর আমার বিরুদ্ধে যেটা যাবে সেটা ডেমোক্রেসি নয়, তাহলে তো মহা মুসিবত। যেমন ধরেন, নির্বাচন অতি দ্রুত চাই, এই জায়গায় ডেমোক্রেসির সংজ্ঞায় আমরা ফেললাম যে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল অতি দ্রুত নির্বাচন চাই। তার মানে এই জায়গায় ডেমোক্রেসির যে সংজ্ঞা, যে মিনিং, দ্যাট ইজ অ্যাবসলিউটলি মানে একবার সঠিক ট্র্যাকে। বাট আমরা যখন ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে বিএনপিকে আহ্বান জানালাম, দেখুন বাংলাদেশের ফান্ডামেন্টাল কিছু বিষয় আছে যেগুলোতে আমাদের ঐক্যমত্যে আসতেই হবে। সেই জায়গায় যেমন ধরেন, একই ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার থাকতে পারবে না, বিএনপি এখানে দ্বিমত। তা আমরা বললাম বিএনপি দ্বিমত করছে, ওকে ফাইন, বাট অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু এখানে একমত। তাহলে এই জায়গায় ডেমোক্রেসির যে মিনিং, যে সংখ্যা গরিষ্ঠের মতামত, তাহলে এটা কেন অ্যাপ্লাই হচ্ছে না, এটা কেন এক্সিকিউট হচ্ছে না?
মানে আমি হতবাক যে আপনি আপনার পক্ষে যেটা যায় আলহামদুলিল্লাহ, আর বিরুদ্ধে গেলে নাউজুবিল্লাহ। এটা কেমন ডেমোক্রেসি ভাই? এটা কেমন ডেমোক্রেসি? আর এই ডেমোক্রেসি যদি আমরা বাস্তবায়ন করতে চাই বা যাই, আগামীর বাংলাদেশ, আগামীর প্রজন্মকে আমরা কোন বাংলাদেশ উপহার দেব? সেটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয়, বিগ কোয়েশ্চেন। আপনার পক্ষে যেটা যাবে সেটাকে আপনি একবারে লুফে নেবেন, আর বিরুদ্ধে গেলে সেটাকে আপনি আসলে বিরুদ্ধাচারণ করবেন, বিরুদ্ধে ফেলে দিবেন। এটা তো হতে পারে না। আপনার প্রত্যেকটা জায়গায় আপনার যে মিনিং, আপনার যে মানে ওয়ার্ডের যে জিস্ট, এটা প্যারালাল হতে হবে, এক হতে হবে। আপনি যেমন বলছেন দ্রুত নির্বাচনের ক্ষেত্রে ডেমোক্রেসির সংজ্ঞা আমাদের অ্যাপ্লাই করতে হবে, সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রাধান্য দিতে হবে, দ্যাট ইজ ফাইন। একই সাথে আপনি এটাও কেন বলেন না যে সংস্কারের ক্ষেত্রেও আমরা ডেমোক্রেসি অনুসরণ করতে চাই, সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যেটা চাইবে, যেখানে মতামত দিবে সেটাতে আমরা এগ্রি করব। এখানে যদি দু একটা রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করে, হোয়াট এভার, করতেই পারি, বাট সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল কি চাই সেটাকে আপনার এক্সিকিউট করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। বাট এখানে কিন্তু বড় একটা আপত্তি তারা করছে। তো এই যদি হয় ডেমোক্রেসির সংজ্ঞা আর অবস্থা, আল্লাহ মালুম ভবিষ্যতে কি হবে। এবার আসেন আমাদের বাবুল ভাই, নির্বাচন নিয়ে অনেক কথা বলছেন। হ্যাঁ, নির্বাচন আমরাও চাই, নির্বাচন অবশ্যই হতে হবে। বিগত 16 বছর ধরে এদেশের তরুণ প্রজন্ম, যুব সমাজ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, বাংলাদেশে ইলেকশন হয় নাই। সুতরাং ইলেকশন অবশ্যই লাগবে, মাস্ট বি। এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই, আপত্তি নেই। এখন কথা হচ্ছে আপনার একটা ইলেকশনের যে প্রাইমারি নিড বা ফান্ডামেন্টাল যে ক্যারেক্টার, সেটা কি? নির্বাচনের আগে আপনাকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। উইদাউট লেভেল প্লেইং ফিল্ড যদি কোনো ইলেকশন হয়, তাহলে সেটা 18 মার্কা ইলেকশন হবে, অথবা 24 মার্কা কিংবা 14 মার্কা ইলেকশন। ওই হুদা রকিব কমিশন যে ইলেকশন করেছে, তা ভবিষ্যতে এরকম কোনো ইলেকশন হোক, এটা কি আমরা চাই? বাট এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশে এই মুহূর্তে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু আছে? গত কয়েকদিন আগে গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি নুরুল হক নূরের নির্বাচনী এলাকা পটুয়াখালী, 10 মিনা গলাচিপা, সেই তার নির্বাচনী এলাকায় সেখানে বিএনপির নেতা হাসান মামুনের নেতৃত্বে হামলা চালানো হয়েছে, তাকে বাধা দেওয়া হয়েছে, এক প্রকারের অবরুদ্ধ করে রাখা হয়েছে। তো এই যদি হয় অবস্থা, আপনি লেভেল প্লেইং ফিল্ড ছাড়াই কিভাবে ইলেকশন আয়োজন করতে চান? কোন ইলেকশন বাংলাদেশে হবে বলেন আপনি? আর আপনি বললেন আমি ঢাকায় রাজনীতি করি। নো ভাই, আপনি বোধহয় আমাকে চিনেন না বা আমার সম্পর্কে আপনি জানেন না। আমি ফারুক হাসান ঘোষণা দিয়েছি আমি আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 2, বালিয়াডাঙ্গি টু হরিপুর, সেখানে ইলেকশন করব। এবং ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকায় আমার যে রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কার্যক্রম, মানবিক কার্যক্রম, জনগণের কল্যাণে, জনগণের দ্বারে দ্বারে আমার যে যাওয়া, সেটা আপনি মিডিয়াতে সার্চ করলেই পাবেন, ইউটিউবে, ফেসবুকে, গুগলে, বা আমার এলাকায় খোঁজ নিলেই জানবেন। আমার নির্বাচনী এলাকায় ফারুক হাসানের নাম, আওয়াজ, রব কিভাবে ইতিমধ্যে শুরু হয়েছে। তো বাট আমি জনগণের কাছে যাই, জনগণের কাছে আমি প্রতিনিয়ত যাচ্ছি, গতকালকে আমি ঢাকায় আসছি। সুতরাং আমাদেরকে যদি এই কথাগুলো বলেন আমরা হার্ট হই, এগুলো বললেন না, বরং আপনারা বলেন ইলেকশন অবশ্যই দরকার, বাট ইলেকশনের আগে যে ধরনের পরিবেশ, এনভায়রনমেন্ট প্রয়োজন, সেটা আসলে কতটুকু ক্রিয়েট হয়েছে, কতটুকু হয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করি, আমরা সেটা নিয়ে আলোচনা করি। বাট একতরফা নিজেদের চিন্তা করলে কিন্তু হবে না ভাই। আজকে দেখেন আমাদের সঞ্চালক সাহেব আমাকে একটা প্রশ্ন করেছেন যে আপনারা কেন বিএনপির দিকে আঙ্গুল তুলছেন, ওই এনসিপি বা নাগরিক পার্টির দিকে তুলছেন না? অফকোর্স এই এনসিপির দিকে আঙ্গুল সবার আগে গণ অধিকার পরিষদ তুলেছে, এবং এনসিপির 2 জন উপদেষ্টা স্টিল নাও দ্য পার্ট অফ গভর্নমেন্ট, যেটা আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারিনি এবং গ্রহণ করার সুযোগ নেই। যেমন ধরেন 5ই আগস্টের পরে আমরা সকলেই সম্মিলিতভাবে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করলাম। এরপরে 9ই আগস্ট সরকার ফর্ম হলো। এরপরে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে 3 জন ছাত্রনেতা এই সরকারে অন্তর্ভুক্ত হলেন। আমরা ওয়েলকাম জানালাম যে গণ অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে সেই 3 জন ছাত্রনেতা সরকারে যুক্ত হলেন, ওয়েলকাম, নো প্রবলেম। বাট যেদিন তারা পলিটিক্যাল পার্টি গঠন করলেন, সেদিন থেকে তাদেরকে আর কোনোভাবেই ছাত্র প্রতিনিধি বা গণ অভ্যুত্থানের প্রতিনিধি বলার কোনো সুযোগ নেই। আমরা সবার আগে বলেছি, স্টিল নাও আমরা সেটা বলে যাচ্ছি। ইভেন আমরা একাধিকবার প্রেস কনফারেন্স করে সেই 2 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি। আর আপনি যদি এই কথা বলেন তাহলে হবে না, আমরাই তাদের পদত্যাগ দাবি করেছি একাধিকবার। আমরা এখনো বলছি যে তাদের ন্যূনতম নৈতিক যে অধিকার এই সরকারে থাকা, বা নৈতিকতা যেটাকে বলে আমাদের জায়গা থেকে, এটা কোনোভাবেই তাদের আর নেই এই সরকারে যুক্ত থাকার। সুতরাং তারা একটা পলিটিক্যাল পার্টি গঠন করেছে, জি। এবং এখন পর্যন্ত সরকারের যে দৃষ্টিভঙ্গি ওই দলের প্রতি, এটা তো আসলে বলার কোনো মানে অবকাশ রাখে না যে সরকার অবশ্যই এই দলটিকে পিছন থেকে পৃষ্ঠপোষকতা করছে, জি। তাদেরকে এক্সট্রা প্রিভিলেজ দিচ্ছে, এগুলো তো আমরা বলছি। তো
তো সুতরাং এনসিপি কে যে দোষে আমরা কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, সে একই দোষে যদি বিএনপি দোষী হয়, তাহলে বিএনপি কে আমি কাঠগড়ায় দাঁড় করাবো না? নিঃসন্দেহে। অবশ্যই করাবো। আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে নির্বাচন প্রসঙ্গে বিএনপি বলছে কিন্তু বিচার প্রসঙ্গের কথা বলছেন, এই জায়গা থেকে আপনার মনে হয় কিনা বিএনপির তো বিচার চাইবার কথা সবচেয়ে বেশি এবং বিএনপি তো সেটি চাইবেই, কেন বিএনপি সেই জায়গাতে বিচার চাইবে না? কারণ এই গত 17 বছর বলি সেই জায়গায় গুম খুন কিংবা অন্যান্য হয়রানির ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদেরই তো সবচেয়ে বেশি ভোগান্তি গিয়েছে, তাদের যারা টপমোস্ট লিডার তাদের উপর দিয়েই সবচেয়ে বেশি হয়রানি গিয়েছে বা তাদের উপর দিয়ে সবচেয়ে বেশি দখল গিয়েছে, যত নির্যাতন মামলা হামলা সেটি গিয়েছে। সুতরাং বিচারের ব্যাপারে তাদেরকে কেন ট্যাগ লাগানো হয় যে তারা বিচার চায় না বা বিচার প্রক্রিয়ার বিষয়ে কিংবা সংস্কারের বিষয়ে তারা কথা বলছে না, কেবলমাত্র নির্বাচনের বিষয়ে কথা বলছে? এটি কি বিএনপির প্রতি ইনজাস্টিস নয়? আপনার কাছে কি মনে হয়? না, বিষয়টি আসলে দেখেন, বিএনপিকে ট্যাগ দেওয়া হচ্ছে বা বিএনপিকে ভিন্ন একটা লাইনে মানে অ্যাড্রেস করা হচ্ছে, বিষয়টি এমন ভাবে না দেখে আমরা যদি এভাবে বিষয়টাকে অ্যাড্রেস করার চেষ্টা করি যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের নাম্বার 1 পলিটিক্যাল পার্টি, মানে টপ নাম্বার 1 এবং প্রধানতম রাজনৈতিক দল, সুতরাং যে কোনো ক্ষেত্রে বিএনপির দায়িত্বটা কিন্তু সবচাইতে বেশি। এই যে সংস্কার বলেন, বিচার বলেন, নির্বাচন বলেন, হোয়াট এভার, প্রত্যেকটা ক্ষেত্রে বিচার বিএনপির দায়বদ্ধতা এবং দায় এটা কিন্তু মানে কোনো অংশে কম নয়। যেমন ধরেন 5ই আগস্টে আমরা অনেক কথাই বলেছি যে আমাদের 5ই আগস্টের আগে আমাদের মধ্যে যে একটা বন্ডিং, যে ঐক্য ছিল, 5ই আগস্টের পরে এটা অনেকটাই ম্লান হয়ে গেছে, এটা অনেকটাই ফাটল ধরেছে, এটা অনেকটাই মানে একবারে নড়বড়ে একটা অবস্থার মধ্যে চলে গেছে। তো আমি তখনই প্রশ্ন করি যে এই যে আমাদের ঐক্যের মধ্যে একটা ফাটল বা নড়বড়ে অবস্থা বা যে একটা মানে থিন থিন ভাব, এটার জন্য অনেকাংশেই কিন্তু বিএনপিকে দায় নিতে হবে, কারণ বিএনপি বাংলাদেশের বড় দল। সুতরাং এই যে জনগণের একটা ঐক্য, বিরোধী রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য, যে বন্ডিং, এটাকে আসলে ধরে রাখা, এটাকে মানে টেনে নিয়ে যাওয়া, এটা কিন্তু অনেকটাই বিএনপির উপরে বর্তায়। বাট বিএনপি সেই জায়গায় কতটুকু সুচারুরূপে এটাকে টেনে নিয়ে আসছে বা এটাকে ধরে রেখেছে, এটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয়। এই জায়গা থেকে অনেক কথাই আমরা বলতে পারি। আজকে যদি বিএনপি স্পষ্টভাবে বলতেন যে হ্যাঁ ইলেকশন অবশ্যই দরকার, বাট ইলেকশনের আগে আমরা এই সংস্কারগুলো করতে চাই, এতটুকু বিচার বা এই বিচারের প্রক্রিয়ায় এতটুকু অগ্রগতি আমরা দেখতে চাই, এরপরে আমরা একটা ইলেকশনের মাধ্যমে রাজনৈতিক সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর দেখতে চাই বা করতে চাই, দ্যাটস গুড। বাট তারা যেভাবে আসলে এই জিনিসটাকে অ্যাড্রেস করছেন বা যেভাবে বলছেন, এটা আসলে জনগণের কাছে পরিষ্কার না। যেমন তারা বলছেন আমরা সবার চাইতে বেশি বিচার চাই, সবার চাইতে বেশি কতটুকু চান, কি চান, এটা কিন্তু খোলাসা করতে হবে, পরিষ্কার করতে হবে। আপনারা বলছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া, ইটস অ্যাবসলিউটলি রাইট যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা একদিনের কাজ না, 1 বছরের কাজ না। এখন কথা হচ্ছে ইলেকশনের আগে কতটুকু মানে সংস্কার আপনারা চান, কি কি সংস্কার চান? এই যেমন আমি একটা কথা বললাম যে নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনী ব্যবস্থায় যদি কার্যকর কোনো রিফরমেশন আমরা না নিয়ে আসতে পারি, যদি সংস্কার না হয়, তাহলে আগামীতে কোন ইলেকশন হবে? ওই রকিব মার্কা, হুদা মার্কা, এরকম ইলেকশন তো আমরা চাই না। এদেশের তরুণ প্রজন্ম চাই না, যেখানে প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বিঘ্নে নির্ভয়ে ক্যাম্পেইন করতে পারবে না, মিটিং মিছিল করতে পারবে না। এরকম ইলেকশন আয়োজন করে কি লাভ বলেন আপনি? আপনাকে সেই পরিবেশটা দিতে পেরেছেন? পারেন নাই। অনেক জায়গায় ঝামেলাটা হয়েছে। আজকে যদি এরকম একটা নির্বিঘ্নে, এরকম একটা মানে নির্ভয়ের পরিবেশ আপনারা ক্রিয়েট করতে পারতেন, দিতে পারতেন বড় দল না, হিসেবে, এখন তাহলে কিন্তু নির্বাচনের আপনি বলতে পারতাম, ইটস অ্যাবসলিউটলি রাইট, ইলেকশন দরকার। জনাব ফারুক হাসান, নির্বাচন এই কথা যদি বলেই আমরা আমরা ধরি ফেব্রুয়ারিতে, এখন যেই সময়টা চলতেছে এই সময়ে যদি আমরা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলি, এটি কি ইটস টু আর্লি টু সে এনি কমেন্ট? কারণ এখনও তো অনেকটা সময় আছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হয়তো ক্ষমতা যাবে, সেটি সেনাবাহিনীও হতে পারে যে সেই দায়িত্ব নেবে, সেই সব জায়গায় তখনকার পরিস্থিতি কি এখন যেরকম পরিস্থিতি আছে সেটিই থাকবে, বা এইটাকে আপনি প্রিডিক্ট করে নির্বাচন করা যাবে না? বিষয়টি কীরকম হলো আপনার কাছে কি মনে না হয়? না, এই জায়গায় প্রবলেম। আমি একটা কথা বারবার বলেছি, মর্নিং শোজ দ্য ডে, দিনটা কেমন যাবে সকালটা দেখলেই বোঝা যায়। এখন কথা হচ্ছে এখন পর্যন্ত বিএনপি পাওয়ারে নেই, তার একটা পলিটিক্যাল পার্টি, আমরা একটা পার্টি। রাইট। তাহলে বিএনপি যদি স্টিল নাও পাওয়ারে না থেকে আরেকটা পলিটিক্যাল পার্টির উপরে ডমিনেট করে বা ঝামেলা করে বা তাদেরকে বাধা দেয় ইত্যাদি ইত্যাদি, তাহলে দিন যত ঘনিয়ে আসবে তাদের এই কর্মকাণ্ডগুলো বাড়বে না কমবে? না, নিঃসন্দেহে এই ঘটনা দুঃখজনক, কিন্তু এই একটি ঘটনা দিয়েই কি সব বিচার করবেন? আমি তো সব বিচার করছি না, ওই যে বললাম মর্নিং শোজ দ্য ডে, তা আপনাকে তো সেটা মানে না না, এটা তো আমলে নেওয়া হচ্ছে, এই ব্যাপারে অবশ্যই কথা বলা হচ্ছে, কিন্তু আমি বলছি এই একটি ঘটনা দিয়ে কি সার্বিকভাবে বিষয়টি এই যে বিবেচনা একটা করা? দলের প্রধানের উপরে ঝামেলা হলো, হামলা হলো, তাকে অবরুদ্ধ করে রাখা হলো, কি অ্যাকশন নিয়েছে বিএনপি? নেয় নাই। আমরা আসলে চেয়েছিলাম বিএনপি একটা কড়া অ্যাকশন নেবে, বাট কোনো ধরনের অ্যাকশন নেয় নাই। হাসান মামুন বিএনপি নির্বাহী কমিটির সদস্য, তাকে ন্যূনতম একটা শোকজ পর্যন্ত করা হয় নাই।
এটা তো আসলে অনেক কিছুর আলামত মানে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সেদিকে আমি যেতে চাচ্ছি না। আমাদের কথা হচ্ছে, আপনারা যদি এর মাধ্যমে মানে আমরা ইলেকশন চাই না বা ইলেকশন পিছাতে চাই ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করেন, আমরা কিন্তু আসলে সেদিকে কোনোভাবেই ইন্ডিকেট করি নাই। ইলেকশন অবশ্যই দরকার, এবং ইলেকশন নিয়ে আমরাই কিন্তু সবার আগে বলেছিলাম যে প্রধান উপদেষ্টা যেহেতু এর আগে একটা টাইম ফ্রেম দিয়েছিলেন যে ডিসেম্বর টু জুন জুলাই, আবার বিএনপি ডিসেম্বর, আবার অন্যান্য দলগুলো নানাভাবে নানা রকম ধরেন যে কথা বলছেন, আমরা বলেছিলাম যে আসলে দেখেন ওই এপ্রিল মেও দরকার নেই, ডিসেম্বরও দরকার নেই, আপনারা ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেন। আমাদের সভাপতি নুরুল হক নূর একাধিকবার বলেছেন, কারণ এপ্রিল মে জুন এই মাসগুলোতে ইলেকশন করার মতো ন্যূনতম কোনো আপনার বক্তব্য পরিবেশ থাকে একেবারে না। স্পষ্ট। এবং বাংলাদেশের ইতিহাসে এই সময়ে কোনো ইলেকশন হয় নাই, বিকজ এত ভাবসা গরম কালবৈশাখী ঝড় নানা রকম মানে প্রতিকূল বৈরী আবহাওয়া, এরকম বৈরী আবহাওয়াতে কখনোই বাংলাদেশে ইলেকশন হয় আর নাই। অন্য কোনো প্রসঙ্গ সেই জায়গা না থেকে থাকলে আমরা আপনি বলেছি শেষ করবেন। যে জি। ডিসেম্বর টু ফেব্রুয়ারি এই 3 মাসের মধ্যে ইলেকশন হলে সবচেয়ে বেটার হয়। তো মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমান সাহেবের বৈঠকের পরে সেরকম একটা টাইম ফ্রেম কিন্তু জনগণের সামনে হাজির হয়েছে। এখন প্রবলেমটা আসলে কোথায়? প্রবলেমটা কিন্তু কেউ আপনারা আসলে সূক্ষ্মভাবে অ্যাড্রেস করতে চাচ্ছেন না। জি। জয়েন্ট যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টেও কিন্তু প্রবলেমটা মানে প্রবলেম নেই। এখন কথা হচ্ছে জয়েন্ট স্টেটমেন্টটা হয়েছে বিএনপি ভার্সাস প্রধান উপদেষ্টা। জি, এই জি, সেটি স্টেটমেন্ট আপনি যদি বলেছেন। এরকম হইতো যে প্রধান উপদেষ্টা ভার্সাস বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল। বিরোধী জি। রাজনৈতিক দলগুলো, তাহলে কিন্তু সবচেয়ে বেটার হতো। জি, আমরা জি। এই জায়গাতেই আমরা কথা বলছি। জি, জি, আপনি এটি বলেছেন তারেক প্রথম। রহমান এবং প্রধান উপদেষ্টা বৈঠক হয়েছে, অ্যাবসলিউটলি ফাইন। বাংলাদেশের রাজনীতি একটা ইতিবাচক দিক হিসাবে এটাকে আমরা তুলে ধরেছি, জি। স্টেটমেন্ট দিয়েছে, এটাও ভালো। বাট শেষ করতে হবে। স্টেটমেন্টে জি। এভাবে না হয়ে যদি তারেক রহমান প্লাস অন্যান্য ফ্যাসিবাদ জি, আপনি বিরোধী এটি রাজনৈতিক বলেছেন। দলগুলোর মধ্যে একটা সমন্বয় হয়ে এটা আসতো, তাহলে কিন্তু জনগণ এটাকে জি। ইতিবাচক ভাবে নিত, ভালোভাবে নিত, জি। এবং বাংলাদেশের রাজনীতিতে এটা মানে ভালোভাবে একটা সারা ফেলে। অসংখ্য আমরা এটাই ধন্যবাদ। বলেছি। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর এ কে মতিনুর রহমান। আমাকে সামগ্রিকভাবে বলবো। জি, জি। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। ফারুক হাসান সাহেবের একটা প্রশ্নের একটু জবাব দেওয়া দরকার। সেটা হচ্ছে ডেমোক্রেসির সংজ্ঞা নিয়ে উনি কিছু কথা বলেছেন। আমার বক্তব্য উনি খণ্ডাংশকে সমালোচনার দিকে নিয়ে গেছেন। আমি বলেছিলাম যে গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। তার অর্থ এই নয় যে অপর ছোট ছোট রাজনৈতিক দল মানে তাদেরকেও কগনিজেন্সে নিতে হবে, এই কথাটা উনি আনেন নাই। আপনি এটি বলেছেন। উনি ওই আগের অংশটুকু নিয়ে উনি সমালোচনা করার চেষ্টা করেছেন। আমার মনে হয় যে ওনার কাছে এই তথ্যটি উনি হয়তো শোনেন নাই বা শুনতে পারেন নাই, যে কোনো কারণে হোক না কেন। আরেকটি জিনিস হচ্ছে, দেখুন, আপনি প্রত্যেকটি রাজনৈতিক দল আপনি যখনই আলোচনায় যাবেন, বড় রাজনৈতিক দল বাংলাদেশে যেটা ফারুক সাহেবের কথায় কোট আনকোট যে প্রধানতম রাজনৈতিক দল বিএনপি, তার দিকে কিন্তু আঙ্গুলটা তোলা হচ্ছে। আপনি যখন সমালোচনার দিকে যাচ্ছেন তখন বিএনপিকে প্রত্যেকটি রাজনৈতিক দলে কিন্তু সমালোচনার দিকে নিয়ে যাচ্ছেন। যেটা ফারুক সাহেবদের যে দল সেটা গণ অধিকার পরিষদ, এটি নিয়ে কিন্তু আলোচনায় আসছে না, মানে আপনি সমালোচনার জায়গায় আসছেন। এখন উনি হয়তো বলবেন যে সমালোচনার মতো কাজ ওনারা করছেন না, এই জন্য হয়তো আসছে না। সেটি যেমন হতে পারে, এটাও যেমন হতে পারে। আবার পাশাপাশি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে নিয়ে আসছেন, এটাও হতে পারে। উনি বলছেন বিএনপির দায় এবং দায়িত্ব। আমি ব্যক্তিগত মনে বিএনপি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় কি এখন আছে, আমার মনে হয় না, বিএনপির কোনো প্রতিনিধিও নাই, তো দায়টা আপনি বিএনপিকে কেন দিবেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনি ঐক্য ধরে রাখার না না, ক্ষেত্রে বলা হচ্ছে। আমাকে শেষ করতে দেন। জি, please। জি, জি। আমাকে একটু নির্মমভাবে জি, বলার সুযোগ জি। দেন। দায়িত্ব বিএনপির আছে বড় রাজনৈতিক দল হিসেবে, আমি একমত। দায় বিএনপির আছে, এটা আমি একমত না। আমি এই জায়গাতে বিএনপিকে দায় দিতে চাই না, কিন্তু দায়িত্ব বিএনপির আছে, এটা আমি মনে করি। কি কারণে? আপনি দেখবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 5ই অগাস্টের পরে তাদের যে স্পিচটা আপনি যদি দেখেন, সেটি আমার কাছে মনে হয়েছে অপরাপর একটি জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার জন্য তাদের এই ভূমিকাটি কিন্তু অনস্বীকার্য। আপনি বাংলাদেশে 5 তারিখের পরে যেটা আপনার কথায় আসছে যে বিএনপির উপরে সবচেয়ে বড় জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, এটা তো রিপিট করার দরকার নেই। কিন্তু সেই তুলনায় বাংলাদেশে কিন্তু ওই মাত্রায় অরাজকতার সৃষ্টি হয় নাই তাদের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের একটা ভূমিকার কারণে। তার মানে এটি তারা চেয়েছেন, এটা ওন করেছেন তারা। এখন তার মানে ছোট ছোট রাজনৈতিক দল, তার মানে রাজনৈতিক দল প্রত্যেকেই কগনিজেন্সিতে বিএনপি নিয়ে আসতে চায়। কী কারণে? আমি জনাব তারেক রহমানের আমি অনেকগুলো বক্তব্য খুব মানে একজন রাজনীতি ছাত্র হিসেবে আমি লক্ষ্য করেছি, যে সেটি হচ্ছে বিএনপির বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে কিছু ঘটনা এই ফারুক সাহেব বলেছেন,
এটি যে বিএনপি অ্যাড্রেস করছেন তা কিন্তু না। আমি দেখেছি যে তাৎক্ষণিকভাবে বিএনপি কিন্তু সাংগঠনিকভাবে ব্যবস্থাগুলো গ্রহণ করেছে এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী যাতে এই ব্যবস্থাগুলো গ্রহণ করে সে ব্যাপারে দলগতভাবে কিন্তু সিদ্ধান্ত দেওয়া হয়েছে। অর্থাৎ বিএনপি ওন করছে না যে এই লোকটি এই ক্রাইসিস তৈরি করছে সুতরাং তাকে দলগতভাবে সাপোর্ট দেয়। সুতরাং এই জিনিসটি কিন্তু উনি বলেছেন এবং তার বক্তব্য কিন্তু আসছে জনগণের কাছে যান, জনগণের আস্থা অর্জন করুন, জনগণের পাশে থাকুন। তার মানে শীর্ষ পর্যায় থেকে, তার মানে শীর্ষ পর্যায়ের নেতৃত্বের জায়গা থেকে যে মেসেজটি, আমার মনে হয় যে এটি আপনি তো তাৎক্ষণিকভাবে 5 অগস্টের পরে বাংলাদেশকে যদি মনে করেন আমি একটা প্যারাডাইসে পরিণত করব, অর্থাৎ গণতন্ত্রের সবচেয়ে শুদ্ধাতার শুরু হবে এখন থেকে, তাহলে এটি আসলে কল্পনা প্রসূত ছাড়া অন্য কিছু হতে পারে না। কারণ আপনি বাংলাদেশে গণতন্ত্র হাঁটি হাঁটি পা পা করে কিন্তু এগিয়েছে, অনেকবার বড় ধরনের হোঁচট খেয়েছে। দীর্ঘ 17 বছর এই গণতন্ত্রের কোনো লেশ মাত্রই ছিল না। সেখানে আপনি যদি আসেন তাহলে এই জায়গাতে সবাইকে ঐক্যমতের ভিত্তিতে এই জায়গাতে একমত হতে হবে যে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। তার প্রধানতম যে জায়গাটা সেটা হচ্ছে নির্বাচন ঘুরে ফিরে আসছে, কারণ নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটার মধ্য দিয়ে আপনি জনগণের কাছে যেতে পারেন, জনগণের ম্যান্ডেট আসতে পারে, জনগণের মতামত আসতে পারে। 5 তারিখের আগে এবং পরে যে কথাটি আসছে, 5 তারিখের আগে একটা লক্ষ্য ছিল সকল রাজনৈতিক দলের, সেটি হচ্ছে হাসিনাকে হটাও। এটিগুলো একটা ইস্যু, কিন্তু সবাই একমত। 5 তারিখের পরে কিন্তু ইস্যু একটা নাই, প্রত্যেকটি রাজনৈতিক দলের এক একটা ম্যানিফেস্টো আছে। সবাই রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, সবাই জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে চায় এবং সেখানে বড় রাজনৈতিক দল বলা হচ্ছে বিএনপি। আমি মনে করি বিএনপি নিজে থেকে কখনোই বলে নাই যে আমি বড় একটা রাজনৈতিক দল। এটা যারা অপরাপর রাজনৈতিক দল তারাই কিন্তু বলে এই কথাটা। আমি মনে করি যে বিএনপি কেউ সামনে অনেক চ্যালেঞ্জ আছে, কারণ রাজনৈতিক দল, আমি মনে করি না যে বিএনপি যদি মনে করে, আমার জায়গা থেকে আমি মনে করি যে মনে করে যে ছোট ছোট রাজনৈতিক দলকে আমি গুরুত্ব দিলাম না, দিন শেষে কিন্তু জনগণের কাছে বিএনপিকেও যেতে হচ্ছে, কারণ ভোট কিন্তু জনগণের কাছ থেকে আদায় করতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে। সুতরাং সেখানে এখন রাজনৈতিক দলগুলো, অন্যান্য রাজনৈতিক দলগুলোই কিন্তু বিএনপিকে বড় রাজনৈতিক দল হিসেবে তারাই প্রতিষ্ঠা করেছে। আমি তাদের সাথে একমত হয়ে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে স্বস্তি আপনি যেটা তৈরি হচ্ছে বাংলাদেশে, যেটা বলছেন লেভেল প্লেইং ফিল্ড, তারপর সংস্কার এবং বিচার, আপনি বলেছেন এই কথাটা, আপনার সাথে আমি একমত যে বিএনপি বিচার চাইবে না। 10 ফেব্রুয়ারি লিখিত স্টেটমেন্ট দিয়েছে বিএনপির, আমি যতটুকু জানি, যে আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে লিখিত স্টেটমেন্ট। আরেকটা জিনিস এখানে আমি বলি, দেখুন সংস্কারের কথা নিয়ে আসছেন, যেটা বিএনপির একজন নেতা বলেছেন এখানে, এই সংস্কারের প্রস্তাব অন্য কোনো রাজনৈতিক দল ঘোষণা করেছে? একটা উদাহরণ দেখাতে পারবেন? সংস্কার নিয়ে যত বড় বড় কথা বলতেছেন, এই সংস্কারের প্রস্তাব তো বিএনপি 2023 সালে প্রথম দিয়েছে। তার মানে বিএনপি তার জায়গা থেকে যে জিনিসগুলো সংস্কারের কথা বলেছে, এটি কিন্তু অতীতে কখনো বিএনপি বলে নাই, এখন বলছি। কী কারণে? বিএনপি পরিবর্তিত পরিস্থিতিতে এই জিনিসগুলো অ্যাড্রেস করতে চাচ্ছে, কারণ জনগণের পালস এবং ইয়াং জেনারেশনের পালস কিন্তু বিএনপি বুঝতে পেরেছে এবং বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বুঝতে পেরেছে। সেই কারণে আমি যেটা মনে করি, সংস্কার আজকে যদি আপনি ঐক্যমতে আসেন, আমি যতটুকু জানি প্রায় 80 থেকে 87% সংস্কার কিন্তু মোরালেস বিএনপিও অ্যাকোমোডেট করছে। কিছু অংশ আছে, কারণ এটি চলমান প্রক্রিয়া। আপনি এই 13 তারিখের পরে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যখন অপরাপর সকল রাজনৈতিক দল বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টার সাথে, তখন দেখবেন যে অনেকগুলো সংস্কারে তারা ঐক্যমত হয়ে যাবেন। এখন আপনি যেটা বলছেন যে এই যে নির্বাচনকে নিয়ে কেউ কেউ হয়তো অন্য হবে, এটি স্বাভাবিকভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে এবং সেই এজেন্ডা, আমাকে তো আপনি সময় দিতে যাচ্ছেন না, সেই এজেন্ডাকে কেন্দ্র করে আপনি দেখবেন যে সব প্রত্যেকটি রাজনৈতিক দল তার বিষয়গুলো জনগণের কাছে নিয়ে যাবেন, মিডিয়াতে আসবেন এবং মিডিয়া সেভাবে এখানে তুলে ধরার চেষ্টা করবেন। আরেকটি জিনিস আমি বলা প্রয়োজন মনে করছি, এই কারণে আপনি দেখেন তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিশেষ করে প্রতিষ্ঠান শক্তিশালী হয়েছে, তারপরে আমরা গণতন্ত্রায়নের দিকে গিয়েছি। বিশ্বের কিন্তু এরকম খুব কম হয়েছে। উন্নত রাষ্ট্রগুলো তারপরে দেখবেন সেখানে প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে, একটা ট্র্যাক তৈরি হচ্ছে, সিস্টেম ডেভেলপ করেছে। এই তৃতীয় বিশ্বের রাজনৈতিক দেশগুলোতে বিশেষ করে আপনি দেখবেন যে যদি রাষ্ট্রনায়ক একজন স্টেটসম্যান প্রকৃত অর্থে দেশপ্রেমিক এবং জনবান্ধব হয়ে থাকে, তাহলে তারা কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসছে এবং সিস্টেম পরবর্তীতে কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাটা উল্লেখ করতে চাই। দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আপনি বলেন তো যে উনি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ওনার পরিবারের কোনো ব্যক্তির নাম জানতেন? আপনি কোনোদিনও শুনেছেন তার ভাই, ব্রাদার, ভগ্নিপতি, অমুক তমুক কোনো শুনেছেন? কখনোই শোনেন নাই। তার মানে
নিরেট একজন দেশপ্রেমিক এবং খাঁটি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যেটি 3 থেকে 3.5 বছর বাংলাদেশকে কিন্তু একটা খাদের ভিতর থেকে আলোর জায়গায় নিয়ে আসছেন। এবং আপনি দেখবেন যে আমি এই কথাটা বললে হয়তো অন্যরা কীভাবে নেবেন জানি না, আমি মনে করি যে প্রত্যেকটি জাতির ক্লান্তিকালে কিন্তু বিএনপি সেখানে কাণ্ডারি হিসেবে ভূমিকা পালন করেছে। আপনি 1990-তে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরশাদ রাষ্ট্র ক্ষমতায় ছিল দীর্ঘ 9 বছর, এবং দেখবেন যে ওই সময়ও কিন্তু আপসের নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার ভূমিকা রাখতে হচ্ছে। এবং একই সাথে বিগত 17টি বছর আপনি লন্ডন থেকে জনাব তারেক রহমান, এটি অ্যামেজিং যে একটা দলকে এমন কোনো প্রচেষ্টা নাই যে ভাঙানোর চেষ্টা করা হয় না, কিন্তু সেই দলটাকে ভাঙতে পারে নাই। উনি ওখান থেকে কিন্তু এটা সুসংগঠিত করেছেন, এবং সেই কারণেই জনগণের কাছে এই দলটা একটা বড় রাজনৈতিক দল হিসেবে কিন্তু এটা ধারাবাহিকভাবে আসছে। আমি শেষে যে কথাটা বলতে চাই, দেখুন এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটি সেটি হচ্ছে যে আপনি সংস্কার, বিচার এবং নির্বাচন, আমি মনে করি এই জিনিসগুলো মোরলেস কাছাকাছি চলে আসছে। এবং আমার ধারণা বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ওনার ভিতরে যে ক্যারিজমেটিক কিছু ক্যাপাসিটি আছে, এবং আপনি দেখবেন যে আমি একটা এক্সাম্পল দিই মজলিস ভাই, লন্ডনে যে বৈঠকটি হয়েছে আমি অনেকগুলো ছবি দেখেছি, এবং সেই ছবির ভিতরে আপনি দেখবেন যে প্রফেসর ইউনূস এবং জনাব তারেক রহমানের যে হ্যান্ডশেক, যে সিনারিটা, এটি কিন্তু অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং আন্তরিকতা। কিন্তু কোশ্চিনটা হচ্ছে, দেখেন আজকে যেটা প্রশ্ন তোলা হচ্ছে যে জনাব তারেক রহমানের সাথে বৈঠক, এটি আসলে সবার সাথে হলে ভালো হতো। অনেক বৈঠক তো সেনাবাহিনীর সাথেও হয়েছে, অনেক রাজনৈতিক দলে, সেটি নিয়ে কিন্তু আমি শেষ লাইনটা বলি, বড় গাছ যেখানে ফল বেশি থাকে মানুষ কিন্তু সেই জায়গাতে বেশি আকর্ষণ করে আমি মনে করি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, আমি মনে করি বিএনপির তৃণমূল পর্যায়ে যতগুলো নেতৃবৃন্দ আছেন তাদেরকে তার এই দায়িত্বশীলতার জায়গা থেকে তাদের অনুসরণ করা উচিত। আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। ফজলে হুদা বাবুল, আপনি 30 সেকেন্ডে বিষয়টি একটু আলোকপাত করবেন, যেটি ফারুক হাসান বলছিলেন যে তাদের উপর, তাদের মানে পার্টির যে প্রধান, তার উপর যে আক্রমণ করা হয়েছে সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ন্যূনতম একটি শোকজও করা হয়নি, এ ব্যাপারে কি কোনো বক্তব্য দিবেন? খুব ধন্যবাদ। আমি বিএনপির নাম কৃষক দলের, তারপরও বলছি যেহেতু একটা উপজেলা আমি বিএনপিকে হেড করি। জি দেখুন, একটা 10 মিনা গলাচিপায় একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ঘটনাটা ঘটবার তো পর আপনাকে 2-1 দিন সময় যেতে হবে, রিপোর্ট যাবে, একটা স্ট্রাকচারাল সিস্টেম আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ফারুক হাসান যে টোনে কথা বললেন, মামুন হাসান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময় ছাত্রদলের যখন আহ্বায়ক ছিলেন, আমার মনে হয় ফারুক হয়তো তখন প্রাইমারি স্কুলে পড়ে, কারণ আমার তাকে দেখবার সুযোগ হয়েছে। তার দ্বারা কোনো অনৈতিক কাজ হবে বলে আমি বিশ্বাস করি না। তারপর আমরা হিউম্যান বিং, যদি কিছু হয় অবশ্যই দল এটা দেখবে। লাস্ট কথা আমি একটা বলতেই হবে, এখানে অনেক কথা এসেছে, পরপর 2 বার প্রধানমন্ত্রী, লেভেল প্লেইং ফিল্ড, ইলেকশনের আগে আমরা সংস্কার দেখতে চাই কি না, এইসব আসলে এইসব বিএনপির বিরুদ্ধে বলা মানে এগুলো অসত্য কথা বলা। অসংখ্য ধন্যবাদ, মনে হয় শেষ করব। বিএনপি একমাত্র দল। ফারুক হাসান, আবারও 30 সেকেন্ড প্রাউডলি যদি কিছু যুক্ত করেন, শেষ করব। আসলে আমাদের বাবুল ভাই যেটি বললেন, হ্যাঁ, যে হাসান মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি ছিলেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, কিন্তু উনি যাকে অবরুদ্ধ করেছেন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি ছিলেন, মাইন্ড ইট। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি এবং একটা দলের প্রধান কি, সে যেভাবে তার এলাকায় ব্যবহার করে যেভাবে তাকে কি বলেন, কার সম্পর্কে কার সাথে কি ন্যূনতম অ্যাকশন নেওয়া হয় নাই, এরপরে আপনি কি? আমরা প্রত্যাশা করছি যে এই বিষয়টি অবশ্যই সুষ্ঠু তদন্ত হবে এবং অবশ্যই এর বিষয়ে মিডিয়াতে মানে লাইভ চলেছে সেখানে, আর আপনি বলছেন এটা কি আমেরিকা থেকে আপনার ওই যে মেইলে ফাইল আসবে, ওই রিপোর্ট আসবে, তারপরে আপনি অ্যাকশন নেবেন? এগুলো কথা বলে আসলে আপনারা শাক দিয়ে মাছ ঢাকা চেষ্টা করছেন, এগুলো বললেন না। বিএনপির নির্বাহী কমিটির একজন সদস্য, সম্মানিত মানুষ হাসান, বিএনপির সবচেয়ে বড় এলাই, একসাথে আমরা যে টোনে কথা বলা হচ্ছে, আমার তো মনে হয় টোনটাই ওই মাঠের প্রবলেম ছিল। জাতিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরাই, আর আপনি আজকে কি আমাদের মামাবাড়ির গল্প শোনাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ।
পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।